গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, সংস্কার ইস্যুগুলোকে সুনির্দিষ্ট করে নির্বাচনের পথে এগুতে হবে। আর দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐকমত্য জরুরি। বিএনপির ইফতারে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আজকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু হয়েছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, এবং সেই জন্য আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি, দ্রুত নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি। জাতীয় ঐক্যের জন্য সকলের কাছে সুনির্বন্ধ অনুরোধ জানাই, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এখানে কোনো আপোষ হবে। একটি টেকসই গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি, একটি ফেয়ার ইলেকশন, যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছে। আমি আশা করব সবাইকে একটা জিনিস অনুধাবন করার জন্য, দেশটা আমাদের, ভারতের দালালি করে কোনো লাভ হবে না। আমরা বহুদিন দালালি করেছি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ভারতের পেঁয়াজও নেই, এবার ভারতের চাউলও নেই, কিন্তু বাংলাদেশ ভালো অবস্থানে আছে। রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানে অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে, এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এখনও যে ফ্যাসিবাদী শক্তি, তার যে সমর্থিত নানান ধরনের দোসর সমাজে নানান জায়গায় রয়ে গিয়েছে। তো আজকে দেশে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অহেতুক বিতর্ক এবং বিভাজন হচ্ছে, এইটাকে কমিয়ে আনার জন্য বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে ভূমিকা নিতে পারে। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বুধবার এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এছাড়া পুলিশের ঝুঁকি ভাতার বিদ্যমান সিলিং তুলে দেয়া, নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেয়ার বিষয়েও আলোচনা হয়। গত সোমবার প্রধান উপদেষ্টার সাথে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের হওয়া বৈঠকে পুলিশ সদস্যদের পক্ষ থেকে কিছু দাবি দাওয়া উঠে আসে। সেগুলো বাস্তবায়ন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব ও আইজিপির সাথে আলোচনা করেন ডক্টর ইউনূস। পুলিশের এসআই ও এএসআই পর্যায়ের কর্মকর্তাদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সোবহান মিয়ার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৯টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব সম্পদের বাজার মূল্য ৩২ কোটি টাকা। বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বলেন, দেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে এসব সম্পদ করেছেন আব্দুস সোবহান। তার ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। তাই আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুস সোবহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে সালমান এফ রহমানের ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকালে সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি সহ ৬৮ কোটি ৩২ লক্ষ ৭৫ হাজারও বেশি টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে ৯৭ কোটি ৬৩ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধানটা রয়েছে। ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেছেন, বাংলাদেশে দ্রুত এবং কম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এখনও দেশে ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং প্রশাসনেও হাসিনার দোসররা ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলেও জানান তিনি।
বুধবার বিকেলে সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধ হবে না। এজন্য দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বগুড়ার মরিচের সুনাম রয়েছে দেশ জুড়ে, চাহিদাও বেশ। এবার মরিচের উৎপাদন ভালো হলেও দাম না পাওয়ায় হতাশ কৃষক ও মরিচ ব্যবসায়ীরা। বলেছেন, বিগত বছরের তুলনায় উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় লাভের মুখ দেখছেন না তারা। অভিযোগ আছে, নামিদামি কোম্পানি মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় ক্ষতির মুখে তারা। বগুড়া থেকে এমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। একসাথে বসে চাষের মরিচ বাছাই করছে শ্রমিকরা। এই দৃশ্য যেন চোখ জুড়ানো। লাল মরিচের ঘ্রাণে বিভোর চারপাশ, কিন্তু মরিচ চাষিদের মুখে হাসি নেই। চাষিরা জানায়, এবছর জেলায় ৭,০০০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। তবে অতিরিক্ত কুয়াশা ও অসময়ের বৃষ্টিতে মরিচের চারা নষ্ট হয়েছে। ফলে পুনরায় চারা রোপণ করায় গুনতে হয়েছে বাড়তি খরচ। সারের দাম বেশি, বিষের দাম বেশি, সব কীটনাশকের দাম বেশি, তাতে কামলা খরচ দেয়া আঙ্গের কোনো পথ্যায় পড়তেছে না। কৃষকের উৎপাদন খরচ আমাদের এগুলা মিলে সর্বমিলে যে আশানুরূপ দাম পাচ্ছি না আমরা। শুধু তাই নয়, মরিচ বাছাইয়ের শ্রমিকদের মজুরিও বাড়েনি একটুও। ফলে দিনানিপাত কঠিন হয়ে পড়েছে। মরিচের কাজ করি 200 টাকা দিন, কিন্তু ওই 200 টাকা দিয়ে কিছুই হয় না। গাড়ি ভাড়া যায় 20-30 টাকা, তাহলে আমরা খামো কি আর গাড়ি ভাড়া দুমো কি? বাড়ির তো একটা আছে, খরচ আছে, ছেলে কর্ম আমরা কি দিয়ে। অভিযোগ আছে, নামি দামি প্রতিষ্ঠান মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় ক্ষতির মুখে পড়েছে চাষিরা। মরিচটা ফটকা এবং ডাস্ট এগুলো ভালো করে পরিষ্কার করে কোয়ালিটি সম্পন্ন করে প্রসেস করে কোম্পানিতে সাপ্লাই দিই। দামটা গত বছর আসলে রেটটা বেশি ছিল, 10,000 10,500। এবার একটু তুলনামূলক বাজার একটু কম। বগুড়ায় মরিচের গুণগত মান ও সুনাম থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হলে কৃষক লাভবান হতো মত সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসে ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়ছে। আধুনিক ডিজাইন এবং আকর্ষণীয় কালেকশন নিয়ে আসছে স্থানীয় ব্র্যান্ডগুলো, যা ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিদেশি পোশাকের চাহিদা থাকলেও বরাবরই দেশীয় এসব পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বলে জানান বিক্রেতারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর দর্জিরা। আর কিছুদিন পর সকল অর্ডার নেওয়া বন্ধ হবে বলে জানান দোকানিরা। আর গ্রাহকরা বলছেন, প্রতি বছরের মতো এবারও মজুরি অনেক বেশি। তবে ঈদে পছন্দের নতুন পোশাক তৈরির পাশাপাশি গার্মেন্টস সহ অন্য সব সাজসজ্জার পণ্যের দোকানেও ক্রেতাদের ভিড় বাড়ছে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। ঈদকে সামনে রেখে পছন্দের পোশাকের জন্য 3 পিস ও থান কাপড় কিনে ক্রেতারা বানাতে আসছেন দর্জির দোকানগুলোতে। পছন্দ মতো পোশাক বানাতে দিনরাত দোকান খোলা রেখে কাজ করছেন দর্জিরা। রুচি আর পছন্দের সাথে তাল মিলিয়ে বানানো পোশাক সময় মতো গ্রাহকের হাতে তুলে দিতে ব্যস্ত পোশাক কারিগররা। এছাড়াও নতুন নতুন পোশাক, শাড়ি, 3 পিস ও কসমেটিক্স কিনতে বিপণী বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কসমেটিক্স কেনার জন্য তো এখানে মালামালের দাম এতটাই বেশি যে একটা জায়গায় দুইটা জায়গায় একটা কিনতে হচ্ছে। রমজান আরম্ভ হওয়ার আগে থেকেই 15-20 দিন আগে থেকেই কারিগররা কাজ করে, রাত্র উজাগার করে এখনো করতে আছে। মেয়েদের জামা বানানোর মজুরি ডিজাইন ভেদে নেওয়া হচ্ছে। এক সেট 3 পিস বানাতে মজুরি লাগছে 250 থেকে 450 টাকা। বিভিন্ন মার্কেট ও স্থান ভেদে এসব মজুরি নির্ধারণ করেন দর্জি কারিগররা। এখন যারা নিয়মিত গ্রাহক, শুধু তাদের অর্ডার নেওয়া হচ্ছে। গত বছর থেকে বছর দেখা যায় পণ্যের গুণগত মান ভালো, কিন্তু প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি। রোজা পর্যন্ত মাশাআল্লাহ খুব ভালো বেচা কিনা হয়েছে। আমাদের আগামী যে 10 দিন আছে আরো ভালো বেচা কিনা হবে আশা করি 4 পর্যন্ত। এবছর পোশাকের দাম বেশি হওয়ায় কিনতে হিমশিম খাচ্ছেন বলে জানান ক্রেতারা। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর ক্রিকেট।
সাকিব আল হাসান অবশেষে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেলেন। তাকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। ফলে যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের আর বোলিং করতে বাধা থাকলো না। গত 9 মার্চ বিশ্ববিদ্যালয়টির ল্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়েছে। বুধবার ফলাফল জানানো হয়েছে, যেখানে সাকিব পরীক্ষায় মোট 22টি ডেলিভারির দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত। এই পরীক্ষার উদ্দেশ্যে গত 27 ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে 2 সপ্তাহের মতো থেকে সারে ক্লাবের সাথে অনুশীলন করেছেন কিয়া ওভালে। অনুশীলনে তাকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে বিশেষজ্ঞ কোচ, জিমনেশিয়াম, সব লজিস্টিক সুবিধাই সাকিব আল হাসান সেখানে পেয়েছেন। ফুটবল। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মেঘালয়ের শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। উইনিং মেন্টালিটি নিয়ে নিজেদের প্রস্তুতি সেরেছেন বলেছেন ডিফেন্ডার তপু বর্মন। ইংলিশ লিগ খেলা হামজা চৌধুরী দলে থাকা ইতিবাচক, তার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছে সবাই, জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ভারত ম্যাচকে কেন্দ্র করে এবারও বাড়তি উত্তেজনা, তবে দলের প্রধান শক্তি হামজা চৌধুরী সঙ্গে থাকায় সবাই প্রাণবন্ত। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলা এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তি এখন বাড়তি প্রেরণা। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার, এবং আমাদের চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইবার আমাদের সাথে যে হামজা আসাতে আমাদের আপনারাই দেখছেন অ্যাটমসফিয়ার কিন্তু অলমোস্ট সব চেঞ্জ। তো আমি মনে করি সেই জিনিসটাকে আমাদের কিন্তু একটা বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে। এশিয়ান বাছাইয়ের জন্য ঢাকা ও সৌদি আরবের তায়েফে ক্যাম্প করেছে ক্যাবরেরার দল। তবে দেশ ছাড়ার আগে মাত্র একদিন দলের সঙ্গে প্রস্তুতি নিয়েছেন হামজা। স্বল্প সময়ে সবার সঙ্গে তার মানিয়ে নেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন মিডফিল্ডার সোহেল রানা। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে, মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরেই খেলতেছে। সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি, সো ওর সাথে আমরা খুবই যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো, এটা টিমের জন্য ভালো। আর ও আমাদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতেছে, যেটা পজিটিভ একটা সাইড টিমের জন্য। আর ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে। 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। এই ম্যাচ দিয়েই লাল সবুজ জার্সিতে অভিষেক হচ্ছে হামজার। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক ও নির্বাচন কমিশন, এই 5টি বিষয়ে জামায়াতে ইসলামী সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে কমিশন কার্যালয়ে গিয়ে প্রফেসর আলী রিয়াজের হাতে সুপারিশ তুলে দেয়। সমানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে জামায়াত। মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। সময়ের চেয়ে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন। ন্যূনতম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি তাদের দল। সংবিধান কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, গণভোট, দ্বিকক্ষবিষ্ট সংসদ সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করেছে দলটি। রাজনৈতিক দলগুলোর ভিতর সংস্কারের ব্যাপারে কোনো রকম দ্বিধা বা সংশয় নেই জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, তাদের কমিশন কোনো চাপে নেই। তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি সুপারিশ জমা দেবে। ঈদের আগে 4টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে ঐকমত্য কমিশন। ঈদের ছুটির পর 7 এপ্রিল থেকে শুরু হবে বাকি দলগুলোর সাথে আলোচনা। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয়, তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। নিষ্ঠার সঙ্গে
ক্ষেত্রবিশেষের সময় নিয়ে হলেও তারা তাদের সুচিন্তিত মতামতগুলো আমাদের জানাচ্ছে। ফলে আমি এই মুহূর্তে কোনো চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না আর কি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করলেও বিষয়টি আজ প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 দফা 6 মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে 18 মার্চ অপসারণ করেছেন। খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সম্পন্ন করে 1997 সালের 6 আগস্ট ঢাকা জেলা জজ কোর্টে এবং 2001 সালের 9 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে ইসরায়েল এবং তাদের সহায়তাকারী সব সাম্রাজ্যবাদী শক্তির নৃশংসতার প্রতিবাদ জানান। বগুড়ার মরিচের সুনাম রয়েছে দেশজুড়ে, চাহিদাও বেশ। এবার মরিচের উৎপাদন ভালো হলেও দাম না পাওয়ায় হতাশ কৃষক ও মরিচ ব্যবসায়ীরা। বলছেন, বিগত বছরের তুলনায় উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় লাভের মুখ দেখছেন না তারা। অভিযোগ আছে, নামি দামি কোম্পানি মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় ক্ষতির মুখে চাষিরা। বগুড়া থেকে এমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। একসাথে বসে চাষের মরিচ বাছাই করছে শ্রমিকরা। এই দৃশ্য যেন চোখ জুড়ানো। লাল মরিচের ঘ্রাণে বিভোর চারপাশ, কিন্তু মরিচ চাষিদের মুখে হাসি নেই। চাষিরা জানায়, এবছর জেলায় 7,000 হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। তবে অতিরিক্ত কুয়াশা ও অসময়ের বৃষ্টিতে মরিচের চারা নষ্ট হয়েছে। ফলে পুনরায় চারা রোপণ করায় গুনতে হয়েছে বাড়তি খরচ। সারের দাম বেশি, বিষের দাম বেশি, সব কীটনাশকের দাম বেশি, তাতে কামলা খরচ দেয়া আঙ্গের কোনো পথ্যায় পড়তেছে না। কৃষকের উৎপাদন খরচ আমাদের এগুলা মিলে সর্বমিলে যে আশানুরূপ দাম পাচ্ছি না আমরা। শুধু তাই নয়, মরিচ বাছাইয়ের শ্রমিকদের মজুরিও বাড়েনি একটুও। ফলে দিনানিপাত কঠিন হয়ে পড়েছে। মরিচের কাজ করি 200 টাকা দিন, কিন্তু ওই 200 টাকা দিয়ে কিছুই হয় না। গাড়ি ভাড়া যায় 20-30 টাকা, তাহলে আমরা খামো কি আর গাড়ি ভাড়া দুমো কি, বাড়ির তো একটা আছে খরচ আছে, ছেলে কর্ম আমরা কি দিয়ে। অভিযোগ আছে, নামি দামি প্রতিষ্ঠান মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় ক্ষতির মুখে পড়েছে চাষিরা। মরিচটা ফটকা এবং ডাস্ট এগুলো ভালো করে পরিষ্কার করে কোয়ালিটি সম্পন্ন করে প্রসেস করে কোম্পানিতে সাপ্লাই দিই। দামটা গত বছর আসলে রেটটা বেশি ছিল, 10,000 10,500। এবার একটু তুলনামূলক বাজার একটু কম। বগুড়ায় মরিচের গুণগত মান ও সুনাম থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হলে কৃষক লাভবান হতো মত সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। ভারতে 2 বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন 21 বাংলাদেশি নারী, শিশু ও পুরুষ। ভারতীয় পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ। তিনি বলেন, 2.5 বছর আগে তারা দালালদের মাধ্যমে ভারতে যান। কলকাতা শহরের বিভিন্ন স্থানে কাজ করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। পরে তাদের 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসে ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়ছে। আধুনিক ডিজাইন এবং আকর্ষণীয় কালেকশন নিয়ে আসছে স্থানীয় ব্র্যান্ডগুলো, যা ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিদেশি পোশাকের চাহিদা থাকলেও বরাবরই দেশীয় এসব পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বলে জানান বিক্রেতারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট, টিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর দর্জিরা। আর কিছুদিন পর সকল অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানান দোকানিরা।
আর গ্রাহকরা বলছেন প্রতি বছরের মতো এবারও মজুরি অনেকটাই বেশি। তবে ঈদে পছন্দের নতুন পোশাক তৈরির পাশাপাশি গার্মেন্টস সহ অন্য সব সাজসজ্জার পণ্যের দোকানেও ক্রেতাদের ভিড় বাড়ছে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। ঈদকে সামনে রেখে পছন্দের পোশাকের জন্য থ্রি পিস ও থান কাপড় কিনে ক্রেতারা বানাতে আসছেন দর্জির দোকানগুলোতে। পছন্দ মতো পোশাক বানাতে দিনরাত দোকান খোলা রেখে কাজ করছেন দর্জিরা। রুচি আর পছন্দের সাথে তাল মিলিয়ে বানানো পোশাক সময় মতো গ্রাহকের হাতে তুলে দিতে ব্যস্ত পোশাক কারিগররা। এছাড়াও নতুন নতুন পোশাক, শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স কিনতে বিপণী বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কসমেটিক্স কেনার জন্য তো এখানে মালামালের দাম এতটাই বেশি যে দুইটা জায়গায় একটা কিনতে হচ্ছে। রমজান আরম্ভ হওয়ার আগে থেকেই 15-20 দিন আগে থেকেই কারিগররা কাজ করে, রাত্র উজাগার করে এখনো করতে আছে। মেয়েদের জামা বানানোর মজুরি ডিজাইন ভেদে নেওয়া হচ্ছে। এক সেট থ্রি পিস বানাতে মজুরি লাগছে 250 থেকে 450 টাকা। বিভিন্ন মার্কেট ও স্থান ভেদে এসব মজুরি নির্ধারণ করেন দর্জি কারিগররা। এখন যারা নিয়মিত গ্রাহক শুধু তাদের অর্ডার নেওয়া হচ্ছে। গত বছর থেকে বছর দেখা যায় পণ্যের গুণগত মান ভালো, কিন্তু প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি। রোজা পর্যন্ত মাশাআল্লাহ খুব ভালো বেচা কিনা হয়েছে। আমাদের আগামী যে 10 দিন আছে আরো ভালো বেচা কিনা হবে আশা করি 4 পর্যন্ত। এবছর পোশাকের দাম বেশি হওয়ায় কিনতে হিমশিম খাচ্ছেন বলে জানান ক্রেতারা। এনটিভি নিউজ ডেস্ক। সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক এবং নির্বাচন কমিশন এই 5টি বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনায় সুপারিশ জমা দিয়েছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে কমিশন কার্যালয়ে গিয়ে প্রফেসর আলী রিয়াজের হাতে সুপারিশ তুলে দেয়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে জামায়াত। মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। সংবিধান কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, গণভোট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করেছে দলটি। রাজনৈতিক দলগুলোর ভেতর সংস্কারের ব্যাপারে কোনো রকম দ্বিধা নেই বলে জানায় কমিশন। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস কেন 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয় তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। নিষ্ঠার সঙ্গে ক্ষেত্রবিশেষের সময় নিয়ে হলেও তারা তাদের সুচিন্তিত মতামতগুলো আমাদের জানাচ্ছে। ফলে আমি এই মুহূর্তে কোনো চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না আর কি। সংস্কার প্রক্রিয়াকে দেশের ভেতর এবং বাইরে থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর সেডাপ মিলনায়তনের সুজন আয়োজিত রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য এবং নাগরিক ভাবনা শীর্ষ গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বর্তমান ব্যবস্থায় স্বৈরতন্ত্র ঠেকানোর কোনো উপায় নেই জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ছাড়া যত ভালো নির্বাচনই হোক না কেন পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে দেশ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের অভাব রয়েছে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এমন অবস্থা বজায় রেখে কোনোভাবেই জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা সম্ভব নয়। সেটা সাময়িক ব্যবস্থা দিয়ে চালানো হচ্ছে, কিন্তু এটা অব্যাহত রাখলে বাংলাদেশে কেবল গণতন্ত্রের প্রশ্ন নয়, রাষ্ট্র হিসেবে তার শক্তি এবং সামর্থ্য কোনোটাই তৈরি হবে না। যে কারণে সংস্কারের প্রশ্নটা এসছে। সংবিধান সংস্কার কমিশন সকল বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে অগ্রসর হয়েছে। একটি বিষয়ে কমিশনের সকল সদস্য একমত হতে পারেননি, সেটি হচ্ছে রাষ্ট্রধর্মের বিষয়ে যে অবস্থান সে বিষয়ে, সেটা আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করেছি। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলো সংস্কার করতে হবে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেখানে ঐকমত হবে না নির্বাচিত সরকার সেটার সংসদের মাধ্যমে
সংস্কার করবে। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। আমির খসরু আরও বলেন, নির্বাচন ডিসেম্বরের পরে যাবার সুযোগ নেই। বর্তমানে দেশে একটা সরকার থাকলেও গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি বলে মন্তব্য করেন তিনি। যেসব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিব। আর যেখানে ঐক্যমত হবে না সেটা সাংবিধানিক হোক, নির্বাচনী হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক, সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে। তবে জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে। রোববারে সাবমিট করার পরে আলোচনায় চলে আসবে। নজরদারি ভিত্তিক সমাজ ব্যবস্থা ভেঙে মানবাধিকার লঙ্ঘিত হয় এমন ব্যবস্থা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, র্যাবের পাশাপাশি এনটিএমসিকেও বিলুপ্ত করা উচিত, এতে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিতে রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতিসংঘের প্রতিবেদন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। অভিযোগ করেন, পুলিশ সংস্কার কমিশনের স্বার্থের সংঘাত ছিল, তাই নতুন করে স্বাধীন কমিশন করতে হবে। এনটিএমসিকে বিলুপ্ত করতে হবে নিঃসন্দেহে কোনো প্রকার, এবং একই সাথে এর সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে। আমরা দীর্ঘদিন যাবত বলে আছি, বাংলাদেশকে নজরদারি ভিত্তিক সমাজে পরিণত করা হয়েছিল। এই নজরদারির ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে বলছে যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে, বিশেষ করে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়, এই ধরনের কোনো নজরদারি থেকে আমাদের রাষ্ট্রকে সরে আসতে হবে। বিচারিক আদালতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 আসামিকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক এই রায় দেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এতে তারেক রহমানের দেশে ফিরতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আগামীতে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ, কিন্তু এর সাথে নিশ্চিত করতে হবে দেশের ভেতরে থাকা স্বল্প আয়ের মানুষদের যেন উন্নয়ন ঘটে, তারা যেন পিছিয়ে না থাকে। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট 2025 পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশার অন্তর্ভুক্তির শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে আলোচকরা জানান, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় দেশের কিছু অবকাঠামো উন্নয়ন হলেও নিম্নবিত্ত এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনের উন্নয়ন ঘটেনি। অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হুমা খান বলেন, দেশের প্রয়োজনীয় উন্নয়নের চেয়ে অধিকার ভিত্তিক উন্নয়ন হওয়া জরুরি। জানান, যেই কর্তৃত্ব জনগণের কথা শুনে না, তারা কর্তৃত্ব চালিয়ে যেতে পারে না। ভারতে 2 বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন 21 জন বাংলাদেশি নারী, শিশু এবং পুরুষ। ভারতীয় পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ। তিনি বলেন, 2.5 বছর আগে তারা দালালদের মাধ্যমে ভারতে যান। কলকাতা শহরের বিভিন্ন স্থানে কাজ করার সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে, পরে তাদের 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বৈষম্যহীনভাবে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কর সীমা তৈরি এবং করের আওতা আরও বাড়ানো উচিত বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান
আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে প্রাক বাজেট বৈঠকে তিনি এই মন্তব্য করেন। কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ বলেন, ম্যানুফ্যাকচারিং খাত অন্য সব ইন্ডাস্ট্রির সাথে পেরে উঠছে না, এ কারণে তাদের করের আওতা সহনীয় পর্যায়ে রাখা উচিত। জানান, স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ায় দেশের গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এনডিওর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি, তারাই এখন ভুগছে। সবাই একমত হলে হার কিছুটা কমিয়ে হলেও একক হারে হওয়া উচিত। এজন্য এফবিসিসিআইকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। নীলফামারীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে শপিং মলগুলোতে। ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছেন। এবারে ঈদে দেশীয় পোশাকের পাশাপাশি পাকিস্তানি থ্রি পিসের চাহিদা একটু বেশি। গতবারের চেয়ে এবারে পোশাকের দাম কিছুটা কম বলে ক্রেতারা বলছেন। আর বিক্রেতারা জানান, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সাধ্যের মধ্যে পোশাক তুলেছেন তারা। শুধু পোশাক নয়, ঈদ উপলক্ষে প্রসাধনী, জুতা, ঘর সাজানোর সামগ্রীতেও ক্রেতাদের ভিড়। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই অভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত জসিম হাওলাদারের কন্যাকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। অত্যন্ত দুঃখজনক যে আমরা এখন বাংলাদেশে শুধু এই ঘটনাই নয়, পটুয়াখালীর আমরা এর আগে আসিয়ার ঘটনা দেখেছি, শুনেছি এবং সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে। ভারতে 2 বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন 21 বাংলাদেশি নারী, শিশু এবং পুরুষ। ভারতীয় পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ। তিনি বলেন, 2.5 বছর আগে তারা দালালদের মাধ্যমে ভারতে যান। কলকাতা শহরের বিভিন্ন স্থানে কাজ করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। পরে তাদের 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। বগুড়ায় এবছরও মরিচের বাম্পার ফলন হয়েছে, তবে দাম না পাওয়ায় হতাশ কৃষক এবং ব্যবসায়ীরা। কৃষকরা বলছেন, বিগত বছরের তুলনায় উৎপাদন খরচ বেশি হয়েছে, এরপরেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। অভিযোগ করেছেন, নামি দামি কোম্পানি মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় লোকসানের মুখে তারা। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। একসাথে বসে চাষের মরিচ বাছাই করছে শ্রমিকরা। এই দৃশ্য যেন চোখ জুড়ানো। লাল মরিচের ঘ্রাণে বিভোর চারপাশ, কিন্তু মরিচ চাষিদের মুখে হাসি নেই। চাষিরা জানায়, এবছর জেলায় 7,000 হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে, তবে অতিরিক্ত কুয়াশা ও অসময়ের বৃষ্টিতে মরিচের চারা নষ্ট হয়েছে। ফলে পুনরায় চারা রোপণ করায় গুনতে হয়েছে বাড়তি খরচ। সারের দাম বেশি, বিষের দাম বেশি, সব কীটনাশকের দাম বেশি, তাতে কামলা খরচ দেয়া আঙ্গের কোনো পর্তায় পড়তেছে না। কৃষকের উৎপাদন খরচ আমাদের এগুলা মিলে সর্ব মিলে যে আশানুরূপ দাম পাচ্ছি না আমরা। শুধু তাই নয়, মরিচ বাছাইয়ে শ্রমিকদের মজুরিও বাড়েনি একটুও। ফলে দিনানিপাত কঠিন হয়ে পড়েছে। মরিচের কাজ করি, 200 টাকা দিন, কিন্তু ওই 200 টাকা দিয়ে কিছুই হয় না। গাড়ি ভাড়া যায় 20-30 টাকা, তাহলে আমরা খামো কি আর গাড়ি ভাড়া দুমো কি? বাড়ির তো একটা আছে, খরচ আছে, ছেলে কর্ম আমরা কি দিয়ে। অভিযোগ আছে, নামি দামি প্রতিষ্ঠান মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় ক্ষতির মুখে পড়েছে চাষিরা। মরিচটা ফটকা এবং ডাস্ট এগুলো ভালো করে পরিষ্কার করে কোয়ালিটি সম্পন্ন করে প্রসেস করে কোম্পানিতে সাপ্লাই দিই। দামটা গত বছর আসলে রেটটা বেশি ছিল, 10,000 10,500, এবার একটু তুলনামূলক বাজার একটু কম। বগুড়ায় মরিচের গুণগত মান ও সুনাম থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হলে কৃষক লাভবান হতো মত সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে পৃথক স্থান থেকে 2 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনির হোসেন ও রিপন হোসেন নামে 2 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে সদর মডেল থানা ও রায়পুর থানা পুলিশ তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে ভোররাতে পৃথক ধর্ষণ চেষ্টার মামলায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকা থেকে রিপনকে এবং রায়পুর উপজেলার চরমোহন ইউনিয়নের চরমোহনা গ্রাম থেকে মনিরকে গ্রেফতার করে পুলিশ।
সাভারে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সাভারের জোরপুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, ভোর রাতে একদল ডাকাত দল সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্র সহ 5 ডাকাতকে গ্রেফতার করা হয়। এনটিভি অনলাইনের কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি মিজানুর রহমান নয়নের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে সাংবাদিক অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, 2018 সালের একটি হত্যা চেষ্টা মামলায় চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বাদী হয়ে সাংবাদিক মিজানুর রহমান নয়ন সহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর দর্জিরা। আর কিছুদিন পর সকল অর্ডার নেওয়া বন্ধ হবে বলে জানিয়েছেন দোকানিরা। আর গ্রাহকরা বলছেন, প্রতি বছরের মতো এবারও মজুরি অনেক বেশি। তবে ঈদে পছন্দের নতুন পোশাক তৈরির পাশাপাশি গার্মেন্টস সহ অন্য সব সাজসজ্জার পণ্যের দোকানেও ক্রেতাদের ভিড় বাড়ছে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। ঈদকে সামনে রেখে পছন্দের পোশাকের জন্য থ্রি পিস ও থান কাপড় কিনে ক্রেতারা বানাতে আসছেন দর্জির দোকানগুলোতে। পছন্দ মতো পোশাক বানাতে দিনরাত দোকান খোলা রেখে কাজ করছেন দর্জিরা। রুচি আর পছন্দের সাথে তাল মিলিয়ে বানানো পোশাক সময় মতো গ্রাহকের হাতে তুলে দিতে ব্যস্ত পোশাক কারিগররা। এছাড়াও নতুন নতুন পোশাক, শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স কিনতে বিপণী বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কসমেটিক্স কেনার জন্য তো এখানে মালামালের দাম এতটাই বেশি যে একটা জায়গায় দুইটা জায়গায় একটা কিনতে হচ্ছে। রমজান আরম্ভ হওয়ার আগে থেকেই 15-20 দিন আগে থেকেই কারিগররা কাজ করে, রাত্র উজাগার করে এখনো করতে আছে। মেয়েদের জামা বানানোর মজুরি ডিজাইন ভেদে নেওয়া হচ্ছে। এক সেট থ্রি পিস বানাতে মজুরি লাগছে 250 থেকে 450 টাকা। বিভিন্ন মার্কেট ও স্থান ভেদে এসব মজুরি নির্ধারণ করেন দর্জি কারিগররা। এখন যারা নিয়মিত গ্রাহক, শুধু তাদের অর্ডার নেওয়া হচ্ছে। গত বছর থেকে বছর দেখা যায় পণ্যের গুণগত মান ভালো, কিন্তু প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি। বিশ্বতা পর্যন্ত মাশাআল্লাহ খুব ভালো বেচা কিনা হয়েছে। আমাদের আগামী যে 10 দিন আছে আরো ভালো বেচা কিনা হবে আশা করি 4 পর্যন্ত। এবছর পোশাকের দাম বেশি হওয়ায় কিনতে হিমশিম খাচ্ছেন বলে জানান ক্রেতারা। এনটিভি নিউজ ডেস্ক। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি জানান, চীন বাংলাদেশ থেকে ফল আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া আগামী ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে 3 এপ্রিল ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। এর ফলে এবছর ঈদে সরকারি ছুটি হচ্ছে টানা 9 দিন। মইদুল ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি ক্রয় প্রক্রিয়া স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধনী আনাসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে বৈঠকে পাশ হয় নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী, যেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধের শাস্তি 7 বছর নির্ধারণ করা হয়। নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাশ হয়েছে। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরকে ঐতিহাসিক উল্লেখ করে শফিকুল আলম বলেন, ওই সফরের মাধ্যমে বাংলাদেশ থেকে চীনে বিভিন্ন পণ্যের রপ্তানি নতুন দিগন্ত উন্মোচিত হবে। চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে। আমরা এটা নিয়ে আপনাদেরকে বলেছি। একটা বিষয় হচ্ছে যে চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়। চাইনিজ অ্যাম্বাসাডার আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে আম, কাঁঠাল
এবং গুয়াভা। চিফ অ্যাডভাইজার চাচ্ছেন চাইনিজ যারা হেলথ কোম্পানিগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতে, তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। এছাড়া ঈদে মানুষের সুবিধার্থে 3 এপ্রিলও ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে শফিকুল আলম জানান, দেশের 3 পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতেও ছুটি থাকবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা সহ এই 5টি বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনায় সুপারিশ জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর ফলে রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের বৈঠকে 166টি সুপারিশের মধ্যে 120টিতে ঐকমত প্রকাশ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট আলী আহমেদের দাবি, মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। আর সংস্কার প্রক্রিয়াকে দেশের ভেতর ও বাইরে থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ অধ্যাপক আলী রিয়াজের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে কমিশন কার্যালয়ে গিয়ে প্রফেসর আলী রিয়াজের হাতে সুপারিশ তুলে দেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে জামায়াত জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। পরে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে অংশ নেয় ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কারে ঐকমত্য কমিশনের 166টি সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। গেট দিয়ে ঢোকার সময় প্রত্যেকটা ব্যক্তিকে তার আইডি কার্ড দেখে ঢুকতে হবে। আমি শহরে আইডি কার্ড ছিল, ঢাকাতে এসে ঢুকে গেলাম, চট্টগ্রামে চলে গেলাম, এটা তো হবে না। ই শুড হ্যাভ আইডি কার্ড অফ দ্যাট পার্টিকুলার সেন্টার। তারপর নেক্সট হলো দ্যাট হি উইল প্রডিউস দ্য আইডি কার্ড ইন ফ্রন্ট অফ প্রিসাইডিং অফিসার। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে সুজন। বর্তমান ব্যবস্থায় স্বৈরতন্ত্র ঠেকানোর কোনো উপায় নেই জানিয়ে আলী রিয়াজ বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ছাড়া যত ভালো নির্বাচনই হোক না কেন পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে দেশ। বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি তারা এটা মনে করে। ফলে আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন। পর্যায়ক্রমে 38টি দলের সাথে অনুষ্ঠিত হবে জাতীয় ঐকমত্য কমিশনের এ সংলাপ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আগামী রোববার ঐকমত্য কমিশনে সুপারিশ জমা দেবে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিরোধী দলটি মনে করে সাংবিধানিক সংস্কারের এখতিয়ার কেবল নির্বাচিত সংসদের। তবে ঐকমত হলে নির্বাচন ও প্রশাসনিক সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করার পক্ষে মত বিএনপির। দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এখনও সুপারিশ জমা দেয়নি বিএনপি সহ বেশ কিছু দল। তবে সুপারিশ চূড়ান্ত করেছে বিএনপি। কিভাবে সংস্কার বাস্তবায়ন করা যায় এ নিয়ে বেশ কয়েকটি বিকল্প জানতে চাওয়া হয় দলগুলোর কাছে। সংবিধানে গণভোট যুক্ত করার প্রস্তাবকে স্বাগত জানালেও জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য গণভোটের তীব্র বিরোধী বিএনপি। নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের পক্ষে তারা। গণভোটের বিষয়টা এখন নাই, এইগুলো আপনি জনগণের মতামত দিতে হবে, এগুলো নির্বাচনের মাধ্যমে আসতে হবে, আলাদাভাবে কিছু করার এখানে সুযোগ নেই। সুতরাং আপনি নির্বাচনেই করতে পারতেছি না আমরা, এর মধ্যে আবার অন্য সব বিষয় এনে তো এটাকে আরও পিছিয়ে দেওয়া, এগুলো যে আপনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ম্যান্ডেট নিয়ে সংসদে এসে আপনাকে করতে হবে। এটা একটা দুটা বিষয় না, অনেকগুলো বিষয় আছে। গণভোট একমাত্র তখনই হয় যখন সংবিধানের কিছু অনুচ্ছেদ, যেমন প্রস্তাবনা, তারপরে আর্টিকেল 46, 58 এবং 142 এই সমস্ত আর্টিকেলগুলোতে যখন কোনো সংশোধনী আসে, সেই সংশোধনী গৃহীত হওয়ার পরে
রাষ্ট্রপতি একটা গণভোটের আয়োজন করবেন, যেমন সেটা হয়েছিল ত্রয়োদশ সংশোধনের পরে। এখন কি হিসাবে কেন গণভোট হবে তা তো আমাদের বোধগম্য নয়। নির্বাচনের আগে ন্যূনতম সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বিএনপি বলছে, পুলিশ, দুদক, প্রশাসন ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার করা যেতে পারে ঐক্যমত্যের ভিত্তিতে। কিছু কিছু সুপারিশ হয়তো অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু কিছু সুপারিশ হয়তো প্রশাসনিক সিদ্ধান্তও করা যাবে, আর কিছু সিদ্ধান্ত এমন হবে যে আমরা জাতীয় ঐক্যমতে পৌঁছালাম, পরবর্তীতে সংসদ গঠিত হলে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সেগুলো আমরা গ্রহণ করব, সাংবিধানিক সংশোধনের যদি প্রয়োজন হয় সে সমস্ত ক্ষেত্রে এগুলো ভাগ করা যাবে। যেখানে ঐক্যমত হয়ে যাবে সেগুলো তো সময়ের ব্যাপার না, এটা তো ইমিডিয়েটলি করা যায়। আর যেগুলো ঐক্যমত হবে না এগুলো তো, এবং ঐক্যমত না হওয়াই স্বাভাবিক, এতগুলো রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত তো থাকবেই, এবং আমরা তো বাকশাল করতে যাচ্ছি না এখানে আবার। আনুপাতিক হারে সংসদ নির্বাচন করার বিপক্ষে বিএনপি। এছাড়া কোনো কোনো দলের গণপরিষদ নির্বাচনের দাবিও নাকচ করে দিয়েছে তারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নজরদারি ভিত্তিক সমাজ ব্যবস্থা ভেঙে মানবাধিকার লঙ্ঘিত হয় এমন ব্যবস্থা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, র্যাবের পাশাপাশি এনটিএমসিকেও বিলুপ্ত করা উচিত, এতে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিতে রাজধানীতে ধানমন্ডির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাতিসংঘের প্রতিবেদন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। অভিযোগ করেন, পুলিশ সংস্কার কমিশনের স্বার্থের সংঘাত ছিল, তাই নতুন করে স্বাধীন কমিশন করতে হবে। এনটিএমসিকে বিলুপ্ত করতে হবে নিঃসন্দেহে কোনো প্রকার, এবং একই সাথে এর সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে। আমরা দীর্ঘদিন যাবত বলে আছি, বাংলাদেশকে নজরদারি ভিত্তিক সমাজে পরিণত করা হয়েছিল। এই নজরদারির ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে বলছে যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে, বিশেষ করে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়, এই ধরনের কোনো নজরদারি থেকে আমাদের রাষ্ট্রকে সরে আসতে হবে। আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতি না থাকলে সেই ইশতেহার গ্রহণ করা হবে না, এমন কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে তিনি বলেন, যে সংস্কার মানুষের জীবনমান বাড়াবে না সেই সংস্কার কাজে আসবে না। ডক্টর দেবপ্রিয় বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ভেতরে ভঙ্গুর ছিল, এতে দেশের সকল মানুষের অংশগ্রহণ ছিল না। আর সরকার বদল হওয়া আর শাসন বদল হওয়া এক জিনিস নয় জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিদের কথা ও বাস্তবতার মধ্যে ফারাক দেখা যাচ্ছে। সংলাপে জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান বলেন, দেশের উন্নয়নে প্রয়োজনের চেয়েও অধিকার ভিত্তিক হওয়া উচিত। সংস্কার, কার্যকর সংস্কার, সেই সংস্কারের ভিতরে এই পিছিয়ে পড়া মানুষগুলো যারা বৈষম্যের শিকার কাঠামোগতভাবে যুগ যুগ ধরে, তাদের কথা আসবে কিনা এটা কি কেউ একবারও বললেন? আমি তো একবারও তো কমিশনের কোনো মানুষের কাছ থেকে এই কথাগুলো শুনি নাই। এই সংস্কার হবে আর পিছিয়ে পড়া মানুষের কোনো উন্নতি হবে না, ওই সংস্কার দিয়ে আমি কি করব? আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে অসহায় গাজাবাসীর জন্য অর্থ ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল মাঠে জামায়াতে ইসলামের ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, বাংলাদেশ যেভাবে মিয়ানমারের মানুষদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, সেভাবে গাজাবাসীর জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, দেশে যতদিন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। কোরআনের বিজয় না আসলে দেশে মুক্তি মিলবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সুদ ছাড়া জাকাত ভিত্তিক ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন বক্তারা। ন্যায়ের নির্দেশ এবং অন্যায়ের বিরোধিতা এর অংশ হিসেবে আমরা এই জঘন্য গণহত্যার বিরুদ্ধে
বিক্ষোভ করে চিৎকার দিয়ে বলতে পারি যে এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। আমাদের কথায় বন্ধ যদি নাও হয়, আওয়াজ যদি ইসরায়েলের জালিম শাসকদের কানে নাও ঢুকে, আল্লাহর আরশে পৌঁছবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। দুপুরে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের বিস্ফোরা। চুক্তি ভঙ্গকারী প্রেসিডেন্ট নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। তারা বলেন, বাংলাদেশে কোনো ইসরায়েলি দোসর যেন প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। বিগত দিনে ইসরায়েলের বিপক্ষে মিছিল করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে জামায়াতের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। সেই শক্তিও বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা এ সময় বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানান। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসন সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের অংশ। এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যাবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ আয়োজিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। বলেন, গাজায় কাগজে কলমে যুদ্ধবিরতি আছে, সেটার উপর ভরসা করে গাজার অনেক নারী শিশু ফিরে এসেছিল এবং নতুন করে ধ্বংসস্তূপে জীবন খোঁজার চেষ্টা করছিল। তখনই ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পরিষ্কার আলাপ আলোচনা করে সম্মতি নিয়ে একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল আবার বর্বর হামলা শুরু করেছে। জাতিসংঘের সমালোচনা করে আনু মোহাম্মদ বলেন, জাতিসংঘ সম্পূর্ণ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সম্পূর্ণ অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতিসংঘের উপরে এখন কর্তৃত্ব করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা। এই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার একটা পতন না হওয়া পর্যন্ত সারা বিশ্বের কোনো মানুষ, কোনো অঞ্চল নিরাপদ নয়। যদি বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর করতে হয়, তাহলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের সাথে একসাথে যুগপৎ এবং তার সঙ্গে সংগতিপূর্ণভাবে অগ্রসর করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য এবং সূচনা ফাউন্ডেশনে জোরপূর্বক ৩৩ কোটি টাকা জমার অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক উপপরিচালক তাহসিনা মুনাবিল হক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ গতকাল বুধবার এ দুটি মামলা দায়ের করেন। প্রথম মামলার এজাহারের তথ্য অনুযায়ী সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে যে জীবন বৃত্তান্ত বা সিভি জমা দিয়েছিলেন, সেখানে মিথ্যা তথ্য দেয়া হয়েছে। আর দ্বিতীয় মামলার এজাহার অনুযায়ী সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজশে অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সদস্যভুক্ত ব্যাংকগুলোকে পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনে টাকা দেওয়ার জন্য চাপ দেন এবং ২০টি ব্যাংক থেকে মোট ৩৩ কোটি ৫ লাখ টাকা দিতে বাধ্য করে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বৈষম্যহীনভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের করসীমা তৈরি এবং করের আওতা আরও বাড়ানো উচিত বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে পাক বাজেট বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ বলেন, ম্যানুফ্যাকচারিং খাত অন্য সব ইন্ডাস্ট্রির সাথে পেরে উঠতে পারছে না। এ কারণে তাদের করের আওতা সহনীয় পর্যায়ে রাখা উচিত। জানান, স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ায় দেশের গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি, তারাই এখন ভুগছে। সবাই একমত হলে হার কিছুটা কমিয়ে হলেও একক হারে যাওয়া উচিত। এজন্য এফবিসিসিআইকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসে ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়ছে। আধুনিক ডিজাইন এবং আকর্ষণীয় কালেকশন নিয়ে আসছে স্থানীয় ব্র্যান্ডগুলো, যা ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
বিদেশি পোশাকের চাহিদা থাকলেও বরাবরই দেশীয় এসব পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বলে জানান বিক্রেতারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। এনটিভি নিউজ, ঢাকা।